আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, মিশরে ইসরায়েল ও হামাস শান্তি আলোচনা আবারও শুরু। পরেই জানাবো, সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল বিদ্রোহীরা। এরপরেই জানাবো, ইরানকে দেওয়া কোনো প্রতিশ্রুতি মেনে চলেনি আমেরিকা, আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকীর মন্তব্য। এদিকে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $৭৭ মিলিয়ন খরচ করবে হিজবুল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভয়ানক অরেসনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধির কথা জানালেন পুতিন, মোতায়েন করা হবে বেলারুশে। মিশরে ইসরায়েল হামাস শান্তি আলোচনা আবার শুরু। মিশরে ইসরায়েল হামাস শান্তি আলোচনা আবারও শুরু হয়েছে। গত মাসে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী নিরাশ হয়ে আলোচনা বন্ধ করে দেওয়ার পর মিশরে আবার নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে বলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছে। হামাসের রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম দ্য অ্যাসোসিয়েট প্রেসকে বলেন, লড়াই বন্ধ করার, গাজা থেকে পণবন্দীদের মুক্তি করানোর এবং ইসরায়েল থেকে ফিলিস্তিনিদের ছাড়িয়ে আনার প্রচেষ্টা সাম্প্রতি দিনগুলোতে আবার সক্রিয় করা হয়েছে। আরেকটি সূত্র এপিকে জানিয়েছে যে কাতারের মধ্যস্থতাকারী মিশর ফিরে এসেছেন। দ্য ওয়াশিংটন পোস্ট জানায় যে মধ্যস্থতাকারীরা এমন ইঙ্গিত দিয়েছে যে গাজায় অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য গুরুতর প্রচেষ্টা চলছে। পোস্টে জানানো হয়েছে যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওয়ান শার মাল্টায় এক বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলেছেন যে ইসরায়েলের জন্য গাজায় পণবন্দীদের মুক্তি এবং এজন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি তার একটা সুযোগ এসেছে বলেও মনে করে। ইসরায়েলের মন্ত্রিসভার এই বৈঠকের পর ইসরায়েলের চ্যানেল 12 সরকারি কর্মকর্তাদের উদ্বৃত্ত করে বলেন, কাতারি ও মিশরীরা মনে করে যে ওই অঞ্চলে একের পর এক নতুন পরিস্থিতি সৃষ্টি হয়। হামাস দ্রুত একটি আলোচনায় প্রবেশ করতে চায়, এমনকি তা যদি আংশিক চুক্তিও হয় এবং ইসরায়েল যদি আগেই যুদ্ধ বন্ধ করার ঘোষণা নাও দেয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে যে অস্ত্র বিরতি চুক্তির মধ্যে থাকবে নারী, শিশু ও আহত পণবন্দীদের মানবিক মুক্তি। ইসরায়েল তাদের দেশে আটক শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামী সপ্তাহের গোড়ার দিকেই নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি ঊর্ধ্বতন ইসরায়েলি প্রতিনিধি দল কায়রোর উদ্দেশ্যে রওনা হবেন। সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল বিদ্রোহীরা। দক্ষিণ সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেরা অঞ্চলের বেশিরভাগ অংশ দখলে নিয়েছে। 2011 সালে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে এই শহর থেকেই বিক্ষোভ শুরু হয়েছিল। অবশেষে সেই শহর দখলে নেওয়ার দাবি করল বিদ্রোহীরা। যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর সঙ্গে সহিংস লড়াইয়ের পর বহু সামরিক স্থাপনা নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে বিদ্রোহী সূত্রগুলোর বরাতে রয়টার্স জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বিদ্রোহীরা। এর আওতায় সেনাবাহিনী শহর থেকে সরে যাবে। এছাড়া সামরিক কর্মকর্তাদের রাজধানী দামেস্কে নিরাপদে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বিবিসি এসব খবর স্বাধীনভাবে যাচাই করতে পারেনি, তবে বিষয়টি এমন সময় সামনে এসেছে যখন উত্তর সিরিয়ার ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা হোমস শহরের প্রান্তে পৌঁছানোর দাবি করেছে। শুক্রবার SOHR বলেছে, দক্ষিণের বিদ্রোহীরা এখন দেরা অঞ্চলের 90% বেশি নিয়ন্ত্রণ করেছে। শুধু সানামাইন অঞ্চলটি এখনও সরকারের হাতে রয়েছে। দেরা শহরটি কৌশলগত ও প্রতীকীভাবে খুবই গুরুত্বপূর্ণ। এটি প্রাদেশিক রাজধানী এবং জর্ডান সীমান্ত ক্রসিং এর কাছেই অবস্থিত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেন, ইরানকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করেনি আমেরিকা। তিনি বলেন, আমেরিকার সাথে আলোচনা করে কোনো লাভ হবে না। তারা আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলে না। আমেরিকার কাছে শক্তিই হলো যুক্তি। দুর্বল জাতিগুলোর কাছে তারা চাঁদা দাবি করে। ইরানের ছাত্র দিবস উপলক্ষে তিনি বলেন, ছাত্র সমাজের মধ্যে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী চেতনা জোরালো রাখতে হবে। এই প্রসঙ্গে তিনি ইরানে মার্কিন মদতপুষ্ট
সামরিক অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরেন এবং সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। ইরানের এই প্রভাবশালী আলেম সিরিয়ার বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, ইরানের জনগণ ও সরকার সবসময় ইসলামী প্রতিরোধ ফ্রন্ট ও সিরিয়ার পাশে থাকবে। এই প্রসঙ্গে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আঞ্চলিক দেশগুলো সফরের কথা তুলে ধরেন। যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $৭৭ মিলিয়ন খরচ করবে হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ $5 কোটির বেশি দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাইম কাশেম এই ঘোষণা দেন। রেকর্ড করা এক বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক ব্যক্তিকে $300 থেকে $400 করে দেয়া হবে। 2,33,500 রেজিস্টার্সকৃত পরিবারকে মোট $77 মিলিয়ন দেয়া হবে। হিজবুল্লাহর প্রধান তার বক্তব্যে আর্থিক সহায়তার জন্য ইরানকে ধন্যবাদ জানান। নাইম কাশেম আরো বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে তাদের $8,000 দেওয়া হবে। এছাড়া বৈরুতে বসবাসকারীদের দেওয়া হবে $6,000 করে এবং রাজধানীর বাইরে যারা বসবাস করেন তাদেরকে $4,000 করে পরিশোধ করা হবে। এ অর্থ দেওয়া হবে বাৎসরিক হিসাবে। বাড়িঘরে ফিরে না যাওয়া পর্যন্ত এই অর্থ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান হিজবুল্লাহ প্রধান। আর এই অর্থের মূল যোগানদাতা হল ইরান। ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ ও পূর্ব লেবানন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চল শিয়া অধ্যুষিত। দীর্ঘ 14 মাসের যুদ্ধ শেষে গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয়। ওয়ারেসনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধির কথা জানালেন পুতিন। রাশিয়ায় ওয়ারেসনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আগামী বছরে মিত্র দেশ বেলারুশে নতুন এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে কথা বলেন পুতিন। পূর্ব ইউক্রেনের নিপ্র শহরে গত মাসে ওয়ারেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় রাশিয়া। এরপর পুতিন ক্ষেপণাস্ত্রটির পরিচয় সামনে আনেন। তার ভাষ্যমতে ওয়ারেসনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে প্রায় 3 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। পুতিন ও লুকাশেঙ্কের বৈঠকটি অনুষ্ঠিত হয় বেলারুশের রাজধানী মিনস্কে। পরে তা টেলিভিশনে প্রচার করা হয়। ওয়ারেসনিকের উৎপাদন বাড়ানো হচ্ছে জানিয়ে পুতিন বৈঠক করেন। ওয়ারেসনিকের মতো অপ্রতিরোধ্য অস্ত্রগুলো বেলারুশের ভূখণ্ডে মোতায়েন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। আগামী বছরের মাঝামাঝি নাগাদ দেশটিতে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। এর আগে 2023 সালে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল রাশিয়া। এরপর নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে খবর দিল পুতিন। বিশেষজ্ঞদের ধারণা, এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও 10 গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে আর সর্বোচ্চ 5,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো সক্ষমতা রয়েছে এটির।